ইতিমধ্যেই জানতে পেরেছি একটা বিশাল বাজেট নিয়ে সরকারের অর্থমন্ত্রী আজ ঘোষণা করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই বাজেটের সামগ্রিক বিষয় বিশ্লেষণ করতে যাই। আমাদের সাথে এখন স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর অর্থনীতিবিদ মাহফুজ কবির। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিশাল এক বাজেট দিকে সরকার এগিয়ে যাচ্ছে, যেটি আসলে একটা বড় লক্ষ্যকে সামনে নিয়ে সরকার বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছে 2034 সালের ভেতরে $1 ট্রিলিয়ন অর্থনীতি চাচ্ছে। 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা সরকার বলছে যেই মূল্যস্ফীতির চাপ সেটি কমিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো, একসাথে এত কিছু, এত প্ল্যান সম্ভব কিনা? আসলে অনেক প্রশ্ন আসছে এটা নিয়ে, যে 13টাই নাকি এরকম অগ্রাধিকার ঠিক করা হয়েছে। তো আমার মনে হয় যে আসলে 13টার অগ্রাধিকার যদি করা হয় তাহলে সেটা কম হবে। তার কারণ আমাদের তো আসলে অনেক লক্ষ্য সামনে, এবং একই সঙ্গে সরকার যেটা মহাপরিকল্পনা তৈরি করেছে 5 বছর মেয়াদী 2031 সাল পর্যন্ত, সেটা তো বাস্তবায়ন শুরু করতে হবে। আর অন্যদিকে যে অর্থনীতির একটা পুনরুদ্ধার, তো সেই বিষয়গুলো আমাদের সামনে আছে। আমাদের মূল্যস্ফীতি কমাতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, ব্যাংক ব্যবস্থা সেখানে সংস্কার প্রয়োজন, পুঁজিবাজার আছে, সামাজিক নিরাপত্তা আছে, যোগাযোগ, পরিবহন, সেই খাত রয়েছে, জ্বালানি, প্রত্যেকটা খাতে আমাদের কিন্তু হাত দিতে হবে। এবং সেখানে কিন্তু এখন এই যে আমাদের নির্বাচনী ইশতেহার রয়েছে এই সরকারের, তো সেটা অনুযায়ী কিন্তু এখন বিনিয়োগ প্রয়োজন। তো সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই 9,38,000 কোটি টাকার যে একটি বাজেট, সেটা একটা বড় বাজেট। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের জিডিপির আকার কত, মানে আগামী অর্থ বছর ধারণা করা হচ্ছে যে প্রায় 65 লাখ কোটি টাকা সেটা ছাড়িয়ে যাবে। তো তাই যদি হয় তাহলে তো আমাদের জিডিপির আকারের তুলনায় বাজেটের আকার কিন্তু অনেক কম, সেই অর্থে মানে প্রায় 15% মতো। তো এই অবস্থায় কিন্তু আমি মনে করি যে এই বাজেট খুব একটা বড় বাজেট নয়। আর অন্তর্বর্তী সরকার যদি স্বাভাবিক আকারের বাজেট করতো তাহলে সেক্ষেত্রে এই বাজেটটাকে কিন্তু বড় মনে হতো না। এখন রিলেটিভলি মনে হচ্ছে যে বড়। আমরা তো বলছি অর্থনীতি স্বাভাবিক গতিতে নাই, আমরা বলছি যে আমাদের অর্থনীতি একটা খাতের কিনারে, সরকারের কথা অনুযায়ী সরকার যেভাবে বলছে সেইখানে আসলে আমাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা পূরণটা হবে কোত্থেকে? আসলে এই যে ব্যাংক নির্ভরতা, এই যে বৈদেশিক ঋণের নির্ভরতা, সেগুলো তো কাটছে না। না, সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ ব্যবসা বাণিজ্য যদি স্বাভাবিক না হয়, বিনিয়োগটা যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে আসলে এই যে রাজস্ব আদায়, তো সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়বে। তো এটা নিয়ে অনেক সমালোচনা করছে। কিন্তু আমাদের আসলে রেভিনিউ টার্গেটটা কীরকম, মানে এই বিদায়ী অর্থ বছর থেকে, মানে বিদায় অর্থ বছরের সংসদীয় বাজেট, সেখান থেকে মাত্র প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি বাড়ানো হয়েছে। আমি মনে করি না যে খুব বেশি বড় রেভিনিউ টার্গেট। এবং একই সঙ্গে যদি জিডিপির রেশিও হিসেবে ধরি, তাহলে সেক্ষেত্রে সেটাও বড় নয়। কিন্তু কথা হচ্ছে কি, যে এখন যেহেতু বিনিয়োগে গতি নেই, তো এই কারণে মনে হচ্ছে বড় আকারের একটা রেভিনিউ টার্গেট। কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে কর প্রস্তাব, যেগুলো কথা শোনা যাচ্ছে, যে শুল্কের ক্ষেত্রে পরিবর্তন, তারপরে একই সঙ্গে যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো, সেগুলোর ব্যবসা, তো সেগুলোতে কম। সরকার বলছে যে 7.5% মধ্যে মূল্যস্ফীতি বেঁধে রাখবে। মানে এটার মেকানিজমটা কি? আমরা এত চেষ্টা করেও তো 8-9 নিচে নামতে পারি নাই। না, এটা একটা টার্গেট। আমার মনে হয় না যে এই টার্গেট অনুযায়ী হয়তো আমরা ওদিকে যেতে পারবো, কিন্তু একটা টার্গেট থাকা ভালো। তাহলে সেক্ষেত্রে সবার একটু প্রিপারেশন থাকে। এই মুহূর্তে আমরা যে কন্ট্রাকশনাল মানিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছি, তো সেটার কারণে আমাদের সুদের হার বেশি, আবার এটার কারণে দেখা যাচ্ছে যে হয়তো বিনিয়োগের খরচ কমানো যাচ্ছে না। মূল কথা হচ্ছে যে বিনিয়োগের খরচ যদি কমানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমাদের যে মূল্যস্ফীতি, সেটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যাবে। তো আমার ধারণা যে হয়তো 7.5% না হলেও 8% যদি হয় আগামী 1 বছরের মধ্যে, সেটাও কিন্তু কম নয়। তার কারণ আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি মূল্যস্ফীতি কমানো, সেটা তো কোনোভাবেই কমছে না। আর এদিক দিয়ে জ্বালানি পণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, তো ব্যবসার খরচ বেশি। তো এই কারণেই দেখা যাবে যে হয়তো মূল্যস্ফীতি অতটা কম নাও সম্ভব হতে পারে। অন্যদিকে আমরা বলছি যে 1,16,000 কোটি টাকা আমরা হচ্ছে গিয়ে বৈদেশিক উৎস থেকে নিব। বৈশ্বিক যে অস্থিরতা চলছে, সেখানে এই টাকাটাকে আসলে প্রতিটা দেশেই তো মূল্যস্ফীতি বেড়ে গেছে, প্রতিটা দেশে নানা ধরনের সংকট চলছে, সেখানে এই টাকাটাকে বাংলাদেশের পক্ষে আদায় করা সম্ভব দাতা সংস্থাগুলো থেকে? ইতিমধ্যে IMF কিন্তু বলেছে যে তারা এখন কিন্তু এই ঋণের যে নেগোসিয়েশন, সেটা শুরু করবে। এরা চলে আসবে, ওদের যে প্রতিনিধি দল, এবং তারা মোটামুটি পজিটিভ যে আগের যে লেন্ডিং প্রোগ্রাম, সেটাকে ক্যান্সেল করে নতুন করে আর কি যে সরকারের সঙ্গে সংস্কারের কী ধরনের কর্মসূচি আছে সেগুলো নিয়ে, আমার ধারণা যে একটা ইতিবাচক পরিবর্তন হবে। এখানে $5 বিলিয়ন হয়তো পাওয়া যাবে সেখান থেকে। বিশ্বব্যাংকও দিচ্ছে আমাদেরকে, ADBও আছে, এবং একই সঙ্গে যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, তারপরে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক, সবাই মোটামুটি রাজি এই নতুন সরকারের সাথে কাজ করতে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির দিকে সবাই নজর রাখছে, এবং তারাও যায় বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণ করতে। তো এই কারণে আমার ধারণা যে এই ঋণগুলো পাওয়া যাবে, কিন্তু এই ঋণ পরিশোধ করাটা তখন একটা সমস্যা হয় কিনা, সেটা আমাদের বড় প্রশ্ন। যেরকম আমাদের রিপেমেন্ট শিডিউল যেটা আছে সামনে, যে আমাদের মেগা প্রজেক্টে আমরা অনেক অর্থায়ন করেছি, অনেক
যে এটা কিউমুলেটিভ ডেট কিন্তু আমাদের আছে, যেটা ইতিমধ্যে আস্তে আস্তে পরিশোধ শুরু হয়েছে 2026-27 থেকে এর বড় আকারে পরিশোধ করতে হবে। তো সেই সক্ষমতা আমাদের থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে একই সঙ্গে আমাদের যেহেতু এই সহায়তাটা লাগবে, সুতরাং আমি মনে করি যে এটা ইতিবাচকভাবে এটা গ্রহণ করা উচিত। প্রায় 6,04,000 কোটি টাকার হচ্ছে গিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা, বিশেষ করে এনবিআর থেকে আদায় করার লক্ষ্যমাত্রা, সেটি কি অনেক বেশি না? আমরা তো 4 লক্ষ টাকাও আদায় করতে পারিনি এখন পর্যন্ত। না, এখন 4 লক্ষ কোটি টাকা দুঃখীয়। হ্যাঁ, এখন যেটি হয়েছে যে আমাদের আসলে একটা রেভিনিউ টার্গেট আছে, কিন্তু একই সঙ্গে একটু খেয়াল করলে দেখবেন যে সরকারের বিভিন্ন রকম পরিকল্পনা আছে, যে তারা ভ্যাট, হ্যাঁ, এবং একই সঙ্গে যে একেবারে ব্যক্তি পর্যায়ে এবং যে মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ভ্যাট বা কর যেগুলো, সেগুলো কিন্তু বাধ্যতামূলক অনলাইন করছে। তো এটার কারণে কিছুটা স্বচ্ছতা বাড়বে। তবে আমার মনে হয় যে ফুল অটোমেশনে যদি যেতে পারে সরকার, এবং অ্যাটলিস্ট যদি আমাদের সম্পূর্ণ যে রাজস্ব ব্যবস্থা সেটার 80%, 85% যদি আমরা এই ট্রান্সপারেন্ট এবং অটোমেটেড করতে পারি, আমার মনে হয় না যে এই যে রাজস্ব আদায় সেটা খুব একটা সমস্যা হবে। এবং একই সঙ্গে আমাদের হরিজন্টাল এক্সপানশন লাগবে, গ্রামে গঞ্জে আমাদের ইএফডি বসাতে হবে। এভাবে করতে পারলে সহজেই আসলে রাজস্ব আদায় করা সম্ভব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের ব্যয় সরকারের পরিকল্পনা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 লক্ষ কোটি টাকা কিন্তু উন্নয়ন ব্যয় সরকার অলরেডি বরাদ্দ করেছে। তার বাইরে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের ব্যয়, বিশেষ করে পরিচালন ব্যয় কিছুটা কমিয়ে আনার কথা বলছে সরকার গেলবার তুলনায়। এই বছর 6,500 দুঃখিত 5,740 কোটি টাকা হচ্ছে গিয়ে এই খাতে দিচ্ছে। এই যে ব্যয় যে পরিকল্পনা সরকারের, এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, আপনার কাছে কি মনে হয় যে ঠিকঠাক আছে? হ্যাঁ, এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই যে 3 মাস ধরে দায়িত্ব নিয়েছে, এর মধ্যে অনেক জায়গাতে ব্যয় সাশ্রয়ের দিকে এগিয়েছে এবং ইতিমধ্যে সাকসেসফুলও হয়েছে। পরিচালন ব্যয় অনেকটাই কিন্তু মানে ডেইলি যে সমস্ত এক্সপেন্ডিচার সেগুলো অনেকটা কমে গেছে, এবং একই সঙ্গে যে জ্বালানির খরচ, তারপরে যে বিদ্যুতের খরচ, সেগুলো কিন্তু সরকারি অফিসে কমে গেছে। এবং সব মিলিয়ে সরকার যে একটা কৃচ্ছতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি মনে করি যে এটা কন্টিনিউ করতে পারলে, মানে আমি হোপফুল যে এটা করা হয়তো সম্ভব হবে। কিন্তু তার জন্যে আসলে যে এই ডেডিকেশন এবং এই যে আমাদের যে মানসিকতা রয়েছে আর কি, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তো তাদের মধ্যে আসলে সচেতনতা বাড়াতে হবে এবং প্রচুর মনিটরিং দরকার। এটা করতে পারলে আমি মনে করি যে অপচয় কমানো সম্ভব। তবে এগুলো সবই হচ্ছে আমাদের আশার জায়গা। সরকার তো বলছে যে তার এই টোটাল বাজেটের মূল মেকানিজমের মধ্যে অন্যতম মেকানিজম থাকবে হচ্ছে গিয়ে তিনি অপচয় রোধ করবেন, তিনি দুর্নীতি রোধ করবেন, সেই বিষয়গুলো কিন্তু সরকার বলছে। কিন্তু বিষয়টি হচ্ছে এটি তো আসলে বাস্তবায়ন করার বিষয়। এটিকে আদৌ সম্ভব? যে সব সরকারই তো চায় যে আমার কর্মকর্তারা দুর্নীতি করবে না, কিন্তু সেটিকে বাস্তবায়ন হয়? এইটা আসলে অনেকটা কঠিন, তার কারণ আমাদের এই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই বাস্তবতায় আসলে এই দুর্নীতি কমানো, অপচয় কমানো বা শুনে নামে নিয়ে আসা, এটা আমি মনে করি যে অনেকটা ইউটোপিয়া। মানে এটা হয়তো মানে বেশ কিছু বছর যদি এই সরকার খুব কঠোরভাবে মনিটরিংটা করতে পারে এবং দুর্নীতিবাজদের শাস্তি দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তখন এটা সম্ভব। এই দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে আমি মনে করি যে শুধুমাত্র কথা বলে এটা হবে না।